আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আজকে একটি বিষয় নিয়ে লাইভে চলে আসলাম। আপনার শিরোনাম দেখতে পাচ্ছেন, তথ্য সন্ত্রাসের আগ্রাসনে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার সঙ্গে আলোচনায় আজকে অংশ নিচ্ছেন আমির আলী হাওলাদার, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম লীগ কমিটি। আমির আলী হাওলাদার ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শিরোনাম দেওয়া হয়েছে কিন্তু তথ্য সন্ত্রাসের আগ্রাসনে ডক্টর ইউনূস। তথ্য সন্ত্রাস খুবই ছোট্ট একটি শব্দ, এর ব্যাপকতা বিশাল। যে তথ্য সন্ত্রাসের আক্রমণে বাংলাদেশে একবার পড়েছিল, আজ থেকে কত বছর আগে? 2002। কত বছর হবে? 23 বছর। 23 বছর আগে। আপনারা জানেন যে একটি রিভিউ পত্রিকা হংকং ভিত্তিক বাংলাদেশকে বিয়ার অফ বাংলাদেশ বলে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিগণিত করবার প্রচেষ্টা করেছিল। সেই পত্রিকার বিরুদ্ধে আমির আলী হাওলাদার ভাই 12,000 কোটি টাকার মামলা করেছিলেন এবং সেটা কিন্তু একটা তথ্য সন্ত্রাস ছিল। যে পত্রিকার প্রচ্ছদে আমির আলী হাওলাদারের ছবি দিয়ে, আপনারা জানেন যে আমির আলী হাওলাদারের চেহারা দেখতে হুবহু লাদেনের মতো ছিল, এখনও আছে কিছুটা। তো সেই ছবি প্রচ্ছদে দিয়ে বাংলাদেশ থেকে সাবধান, বিয়ার অফ বাংলাদেশ পত্রিকায় ছাপা হয়েছিল। সারা বিশ্ব তখন তোলপাড় ছিল। সে সময় সেই মোকাবেলা উনি করেছিলেন। উনি নিজেও একটি মামলা করেছিলেন এবং সরকারের পক্ষ থেকে ব্যাপক সাড়া উনি পেয়েছিলেন। আজকে ওনার সঙ্গে আলোচনার বিষয় সেই রিভিউ পত্রিকা, হংকং ভিত্তিক রিভিউ পত্রিকার বিষয় দিয়ে না, ওটা একটা প্রেক্ষাপটে বললাম আর কি। আজকে আলোচনা হচ্ছে তথ্য সন্ত্রাসের আগ্রাসনে ডক্টর ইউনূস কীভাবে পড়েছেন, বলবেন একটু? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ডক্টর ইউনূস এই দেশের কৃতি সন্তান, পুরো ওয়ার্ল্ডের একটা অ্যাসেট, নোবেল বিজয়ী, এবং পৃথিবীর বুকে 2-3 জন যদি কেউ থেকে থাকে তাহলে ডক্টর ইউনূস। আজকে ডক্টর ইউনূস যদি বাংলাদেশে না হয়ে পৃথিবীর যে কোনো জায়গায় হতো, তাহলে উনি এই তথ্য সন্ত্রাসের আগ্রাসনে পড়তেন না। আচ্ছা আচ্ছা। কারণ হলো, উনি একমাত্র বাংলাদেশের হওয়ার কারণেই এই তথ্য সন্ত্রাসের আগ্রাসনে উনি পড়েছেন। কিভাবে? দিল্লি থেকে আজকে দীর্ঘ 15-16 বছর এই ইউনূসের বিরুদ্ধে বিভিন্নভাবে, যেমন শেখ হাসিনা তথ্য দিয়ে চালাচ্ছেন, মিথ্যা প্রমাগণ্ডা দিয়ে চালাচ্ছেন, যেমন এইটা এটা 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 কিন্তু একটা তথ্যের ভিতরে পড়ে। আজকে আপনারা ভালো করে জানেন, দেশ স্বাধীন হয়ে গেছে আজ 53 বছর। এই 53 বছরে বাংলাদেশের বিরুদ্ধে কমের পক্ষে 100 বার তথ্য সন্ত্রাস হয়েছে। হলুদ সাংবাদিকতা করতেছেন, হলুদভাবে তারা মিথ্যা প্রমাগণ্ডা দিয়ে এক এক সময় বাংলাদেশকে এক এক রকম এক একটা জাতাকলে ফালাবার জন্য মিথ্যা প্রমাগণ্ডা চালাচ্ছেন। যেমন এরশাদের বিরুদ্ধে রায়েট লাগাবার জন্য এই ভারত একবার বাংলাদেশের সাথে এই তথ্য সন্ত্রাস করে আমাদেরকে মুসলমান হিন্দুর সাথে একটা রায়েট বাঁধাবার চিন্তা করেছে। এই তথ্য সন্ত্রাস মিস্টার মোদি, ভারত মিলে তারা এই প্রোপাগান্ডা চালাচ্ছেন একের পরে এক। বাংলাদেশের যে হলুদ সাংবাদিকতা আছে, তাদের উচিত ছিল তারা এই তথ্য সন্ত্রাস থেকে বাইরে আসে, সঠিক যে তথ্যটা, সঠিক যে নিউজটা, সেই নিউজটা দেওয়া উচিত ছিল তাকে। আজকে আপনারা জানেন, যখন এরশাদ সাহেব ক্ষমতা ছিলেন, তখনও বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন তথ্য সন্ত্রাস হয়ে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। দীর্ঘ 9 বছর পরে এরশাদ চলে গেছে। সেই এরশাদের যাওয়ার সাথে সাথে আপনারা জানেন, যারা বলেছেন যে নির্বাচনে যারা এই দলের সাথে যাবে তারা জাতীয় বেঈমান, পরবর্তীতে দেখা যায় যে একটা দল জাতীয় বেঈমান
স্বীকৃতি দিয়ে সেখানে চলে গেছে তথ্য সন্ত্রাসের আগ্রাসনের ভিতরে রেখে। আপনারা জানেন এরশাদ চলে গেল, একের পরে এক রাষ্ট্রকে নিয়ে তথ্য সন্ত্রাস চলেছে। আপনি দেখেন নির্বাচনকে নিয়ে বিভিন্ন প্রভাকাণ্ডা, একের পরে এক, এক একটা জোট, এক একটা ভোট, এক একটা নীতি, এক একজনে এক এক রকম তথ্য প্রচার করতেছে। আজ ফেসবুকে দেখেন এ তথ্য সন্ত্রাসের সরাসরি, আজকে বিভিন্ন মিডিয়া দেখেন তথ্য সন্ত্রাসের সরাসরি। আজকে এক সময় দেখা যায় 2002-তে যখন ইন্টারন্যাশনাল ফার ইস্টার্ন ইকোনমি রিভিউ, এই ভারত দিল্লি সেই ফার ইস্টার্ন ইকোনমি কাভার হিস্ট্রি করে বাংলাদেশকে চেয়েছিল বিয়ার অফ বাংলাদেশ, একটা তথ্য সন্ত্রাস করেছিলেন। আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের রহমতে তখন $2 বিলিয়ন মামলা করে জনগণের স্বার্থে এদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে দেশকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবেসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তখন সেই মামলা আমি করি। সেই দিন কোথায় ছিল রাজনীতিবিদরা? কই, সেদিন তো আপনারা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, সেদিন তো এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে একজনও আসেন নাই, সেদিন তো কথাও বলেন নাই, সেদিন কথা মনেও করেন না। সেদিন হলুদ সাংবাদিকতা বহুত কয়েকটা পত্রিকা ছাড়া অনেক পত্রিকা আমাদেরকে সহযোগিতা করেছে। তারা কেরা? সেই দিন গোনায়, হাতে গোনায় 3-4টা পত্রিকা বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা লেখছে। সেই তথ্য সন্ত্রাস কিন্তু এখনো বাংলাদেশে আছে। আজকে দেখেন আমাদের হেফাজতে বহুত লোকদেরকে হতাহত করার পরেও শেখ হাসিনা তথ্য সন্ত্রাস করেছে। কিভাবে? যে তারা গায়ে রক্ত লেগে শুয়েছিল, বাসি ফুটিছে, সবাই পড়ে উঠে দৌড় দিয়েছে। তাহলে সাদা কাপড়ে পেঁচাইয়ে সিটি কর্পোরেশনের গাড়িতে করে উঠাইছেন, এগুলি কারা? এটি কি আলাদা? এটি কোথার থেকে আসছে? আপনি মিথ্যা প্রভাকাণ্ডা করে গুম করেছেন, সেই গুমের লোকগুলি আজও পর্যন্ত পাওয়া যাচ্ছে না, পাননি। গেল সেটা। তখন আপনারা কি করেছেন? সমস্ত মিডিয়াদেরকে যারা কথা বলেছে তাদের কণ্ঠরোধ করেছেন। কিভাবে করেছেন? দেখা গেল মাহমুদুর রহমান একজন কলম সৈনিক, তাকে ওই তথ্য সন্ত্রাসের আগ্রাসনে রাজপথে তাকে মাইর খেতে হয়েছে। কারণ এত প্রভাকাণ্ডা তথ্য সন্ত্রাস করেছেন, যে কারণে মাহমুদুর রহমানের মতো লোক আজকে তার ওই সময় তারা মাইর খেতে হয়েছে। সংগ্রামের সম্পাদককে অফিস থেকে টেনে হেঁচড়ে আনে তথ্য সন্ত্রাসের আগ্রাসন আনতে হয়েছে। ইনকিলাবের পূর্ণিমা বন্ধ করে দেওয়া হয়েছে ওই সময় বিভিন্নভাবে। কারণ এই যে আমাদের যে তথ্য সন্ত্রাস এবং বিভিন্ন দলের ভিতরে মিথ্যা প্রভাকাণ্ডার জন্য দিল্লি তাদেরকে বসায় রাখেছে। আর একটা হলো প্রশাসনে, বিভিন্ন প্রশাসনে এখনো সেই তথ্য সন্ত্রাসের লোক বসা আছে। কারণ বিভিন্নভাবে বিভিন্ন প্রভাকাণ্ডা করে ইউনূসকে এখান থেকে সরানোর একটি পায় তারা চলছে। কারণ 24 যখন আসলো, এদেশের আপামা জনগণ সেই একদিন আপনারা জানেন কোর্টের থেকে একটি সেই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনাকে বলছিল কি হাইকোর্ট থেকে, সে রং হেডেড। কারণ এই রং হেডেড মানে পাগল। এই পাগলে সারা দেশের লোকদেরকে ওপেন ফায়ার গুলি যা ইচ্ছা তাই করছে।
দ্বিতীয় কথা হলো তাদের মন্ত্রীরা কি করেছে, ডিগলার দিয়ে আসছে দেশের 12টা বাজায় দিল, যেখানে 11টা ছিল সেখানে তারা 12টা বাজায় দিচ্ছে, কিন্তু রাষ্ট্রের 12টা বাজায়। আজকে আপনারা জানেন 14 থেকে 15 লক্ষ কোটি টাকা এদেশের সম্পদ বড় বড় মেগা প্রজেক্ট করে আজকে বিভিন্নভাবে টাকাগুলি আপনারা নিয়ে নিচ্ছেন। আর কি করেছেন, মিথ্যা প্রোপাগান্ডা দিয়া কিছু হলেই সকালবেলা বলি জামাত, শিবির, বিএনপি, অন্য 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 কারা করেছেন। দীর্ঘ 16 বছর এই ধান্দা ছিল। তারপরে কি হলো, 1111 যখন আসলো তখন ডক্টর ইউনূসকে বলা হয়েছিল, তখন ইন্টারন্যাশনালভাবে সেই তথ্য সন্ত্রাসীভাবেই ইউনূসকে ওই সময় ক্ষমতা আসতে দেওয়া হয় নাই। কারণ আজকে আপনারা যারা বলেন ইউনূস 900 কোটি 1000 কোটি টাকা মেরেছে, কোনো ডকুমেন্ট নেই, আপনারা ডকুমেন্ট দেন। আজকে আমি মনে করব গ্রামীণ ফোন, এই গ্রামীণ ফোন হলো বাংলাদেশের জনগণের ফোন। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার শেয়ার হোল্ডার আছে, এই শেয়ার হোল্ডার সবাই এটা টাকা পাচ্ছেন এবং এটার গভর্নমেন্টকে যেই ট্যাক্স যেটা দেওয়ার সেটা গভর্নমেন্ট নিচ্ছে এবং যদি পেয়ে থাকে সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তারা টেলিকমের থেকে নিতে পারে। সেখানে তো ইউনূসের একক বাপের কোনো সম্পদ নয়। আমি মনে করি উনি একজন শেয়ার হোল্ডার, ওনার এখানে কিছু শেয়ার আছেন, সেই শেয়ার অনুসারে উনি জনগণের মতন একজন শেয়ার হোল্ডার। এটাকে কি করতেছেন, দিল্লির থেকে মিথ্যা প্রোপাগান্ডা করে যে ইউনূস হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে, কোনো দলিল নাই, কোনো দিক নির্দেশনা নাই, এই মিথ্যা প্রোপাগান্ডা। এবং আর একটা হলো, আপনি জানেন এখন জাতীয় সংসদে যে এই সমস্ত লোকদেরকে যারা নিয়েছেন তারা কারা, তাদের উদ্দেশ্য কি, তারা কি আদতেও এদেশের মুসলমানদের পক্ষের লোক না দিল্লির লোক? তথ্য সন্ত্রাসের ভিতরে সেগুলো আমাদের দেখতে হবে। আরেকটা হলো উপদেষ্টা পরিষদে ইউনূসের পাশে যারা আছেন তারা এই তথ্য সন্ত্রাস করে ইউনূসকে সরাবার জন্য একটি পায়তারা চালাচ্ছে। কারণ হলো ইউনূস সরে গেলেই মিথ্যা প্রোপাগান্ডার আগ্রাসনে পড়ে ইউনূস চলে যাবে, দেশ আবার সেই দৌলিয়ার পথে চলে যাবে। আজকে হাজার হাজার লোকদেরকে রাজপথে নামানো হয়েছে মিথ্যা প্রোপাগান্ডার জন্য। কারণ আজকে দীর্ঘ 15-17 বছরের জঞ্জাট 1 বছরে শেষ হবে না। প্রথম সংস্করণের কথা উচিত ছিল, সেখানে বাধা কারা, কাদের ইন্ধনে প্রেসিডেন্টকে সরানো হয়নি, কাদের ইন্ধনে সংবিধান চেঞ্জ করা হয়নি, কাদের ইন্ধনে আদার অন্য অন্য তাদেরকে সরানো হয় নাই, কাদের ইন্ধনে 2000 জয়েন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে সেই দিল্লির তাবেদারি এখনো 2000 অফিসার বাংলাদেশের তরবিয়তের সাথে তার চাবিকাঠি নাড়ছে, তাদেরকে এখনো সরাবার কোনো বিকল্প রাস্তা করে নেই। আজকে ওপেন আমার 1 থেকে 1,500 ভাইদেরকে রাজপথে গুলি করে ওপেন ডিগলার দিয়ে জেনোসাইড করে হত্যা করে সেখানে মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে তথ্য সন্ত্রাসের মাধ্যমে। যে কারণ সমস্ত লোকদেরকে এখন চোখের আড়ালে রেখে ফাঁকি দেওয়ার একটি নীল নকশা চলছে। আজকে আমরা কোথায় যাচ্ছি, আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? কারণ এক ইউনূস কি করবে,
ওর পাশে সামনে পিছে উপরে নিচে সব দিকে তথ্য সন্ত্রাসের লোক। আজকে যদি দেশপ্রেমিক জনতা, দেশপ্রেমিক রাজনীতিবিদ, দেশপ্রেমিক বুদ্ধিজীবী, দেশপ্রেমিক সেনা সদস্যরা যদি ইউনূসের পাশে না আসে, তাহলে এই তথ্য সন্ত্রাসের আগ্রাসনে ইউনূসকে পড়তে হবে এবং দেশের 12টা বেজে যাবে। কারণ হলো পিলখানা হত্যার বিচার আজও হয় নাই। বিচার কাদের জন্য হয় নাই? সেই দিল্লির দাবিদারের জন্য। আজকে শাপলা চত্বরে হত্যার বিচার এখনো হয়নি। গুম যারা করছে তাদের বিচার হয়নি। 24-এ যারা মারা গেছে তাদের বিচার হয়নি। তাদের বিচার নিয়ে কোনো কথা নাই। কথা হলো কি? নির্বাচন দিবেন। দেন নির্বাচন দিবেন কেন? আপনার উপজেলা নির্বাচন দিবেন, সেখানে কি করছেন রাখছেন? আপনার সেই টাকা আলা পয়সা আলা সেই ভারতের দাবেদারদেরকে প্রত্যেকটা জেলায় সেটিং করে রাখা হয়েছে এবং কোনো কোনো দলের ছত্র ছায়ায় তারা এগুলি প্রিপারেশন নিচ্ছেন। প্লাস ছোট ছোট যে সমস্ত দল আছেন, এই দলের ভিতরে সেই স্বৈরাচারের দোসররা টাকার বাহাদুরি করে আবার সেই নির্বাচনে চলে আসবে। যদি এই বিচার কার্যক্রম না করেন, তাহলে যেই লাউ সেই কদু, সেই তথ্য সন্ত্রাসের আগ্রাসনে বাংলাদেশ কোনো মতেই মুক্তি পাবে না, মুক্ত হতে পারে না। তাই আসুন আমরা সারা বাংলাদেশের জনগণকে বলবো যে আমরা যে যেখানে আছি, দেশপ্রেমিক জনতা এবং প্রবাসী ভাইয়েরা, কালকে প্রবাসী ভাইয়েরা বলেছেন যদি ডক্টর ইউনূসকে যদি সহযোগিতা যদি না করা হয়, আমরা রেমিটেন্স বন্ধ করে দিব। কারণ এই যাবৎ পর্যন্ত ডক্টর ইউনূস কোনো প্রশাসন বা কোনো ডিফেন্স কাউন্ট থেকে সঠিক কোনো তথ্য বা কোনো সহযোগিতা পাচ্ছে না। কারণ সহযোগিতা যদি না পায়, তাহলে সে কেন এই রাষ্ট্রের বোঝা উনি টানবে? যদি আপনারা সবাই সহযোগিতা করেন, তাহলে হয়তো ইউনূস সামনের দিকে থাকবে। আর যদি আপনারা কেউই সহযোগিতা না করেন, আমার মনে হয় না যে ইউনূসকে আপনারা কেউই ধরে রাখতে পারবেন। ইউনূস কোনো মতেই থাকবে না। উনি একটা লেকচার দিলে 5-10 কোটি টাকা উনি পায়। ওনার সারা পৃথিবীতে উনি এমন হতে পারে, সামনে জাতিসংঘের প্রেসিডেন্টও হতে পারে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারে। সেই যোগ্যতা ডক্টর ইউনূসের আছে, হতে পারে। কারণ হলো তার সেই যোগ্যতার বলে সে আছে। আজকে শুধু সে বাংলাদেশের দেশপ্রেম এবং এদেশের জন্মসূত্রে মালিক ডেকে ডক্টর ইউনূস এবং তার সাথে আরও কিছু লোক নিয়ে দেশটা গড়ার জন্য একটা চিন্তা ভাবনা করতেছে। আসেন আপনি করিডোর নিয়ে দুইটি কথা আমি বলতে চাই। আমার ব্যক্তিগত আমি একটা ওপিনিয়ন দিতে চাচ্ছি। সেটা হতেও পারে গভর্নমেন্টের লাগতেও পারে, নাও লাগতে পারে। যেই নতুন যে রোহিঙ্গারা আছে, সমস্ত রোহিঙ্গাদেরকে বারবার ভিতরে পাঠায় দেন, সমস্ত পাঠায় দিয়ে বাংলাদেশের পুরাটা সিলগালা করে দেন। সিলগালা করে দিয়ে বাংলাদেশের ওদের খাদ্য সামগ্রী পৌঁছাবার জন্য একটি রাস্তা করে দেন। কারণ জাতিসংঘ তাদেরকে পালবে, জাতিসংঘ তাদেরকে দেখবে, জাতিসংঘ তাদের শুনবে, মিয়ানমার তাদেরকে পালবে। তাদের 20 লক্ষ এই বোঝা আমরা টানতে রাজি না। দ্বিতীয় কথা আসেন পোর্ট। এই পোর্টে আমাদের যে সমস্ত যোগ্য, যে সমস্ত দেশপ্রেম লোক আছে, সেই সমস্ত লোকদেরকে নিয়োগ দিয়ে সুন্দরভাবে পরিচালনার জন্য পোর্টকে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখা উত্তম হবে। কারণ হলো আমরা কাউকে ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট আমরা দিতে যাচ্ছি না। কারণ হলো ট্রানজিট দেওয়া যাচ্ছে
করিডোর কাউকে দেওয়া যাবে না। এক করিডোর দেখেন, ওই সময় সাদ্দাম হোসেনকে ইরাককে ধ্বংস করেছেন, সেই হোসনি মোবারককে ধ্বংস করেছেন এই ট্রানজিট। তারপরে সে আপনার মিশরে সামান্য একটা জিনিস নিয়ে দেখেন আজকে ফিলিস্তিনিদেরকে কোনো ওষুধ খাদ্য কিছু ঢুকতে দিচ্ছেন না। আজকে এই যদি হয়ে থাকে জাতিসংঘের খেলা, তাহলে বাংলাদেশেও এরকম ভবিষ্যতে যাতে না হয়, সেটা বিশেষজ্ঞ যারা আছেন, যত রাজনীতিবিদ আছেন, সকলকে নিয়ে বসে এবং সচিব বা আমাদের দেশপ্রেম যারা আছেন তাদেরকে নিয়ে বসতে হবে। কিন্তু ওই ভারতের কি বঙ্গ সেটা নিয়ে চোখ কানা করে লাভ নাই। যে পার্বত্য চট্টগ্রাম আমেরিকাকে দিয়েছেন, অমুকের দিয়ে দিচ্ছেন, বেচা পালাইছেন, কে বলছেন, ওটার দিকে আমাদের দৃষ্টি না দিয়ে আমাদের মাস্টার প্ল্যান তাদেরকে দিতে হবে যে আমাদের এই নিয়মে আমার রাষ্ট্র পরিচালনা করতেছি, বা আমার এই নিয়মে আমার পোর্টকে সামনের দিকে অগ্রসর নিতে হবে, আমার এই নিয়মে আমি আপনাদেরকে ট্রানজিট হিসাবে আমরা এটাকে দিতে পারি। প্লাস আমরা এখানে যে রোহিঙ্গা আছে তাদেরকে, সমস্ত রোহিঙ্গাদেরকে নেওয়ার জন্য এবং তাদেরকে জাতিসংঘ জরুরি ভিত্তিতে অন্তপক্ষে এই 20 খোড়া বাংলাদেশ থেকে যাতে জরুরি ভিত্তিতে এই 20 লক্ষ লোক যাতে সরায়। কারণ না সরালে এই বোঝা আমাদের কাঁধে চড়বে এবং তারা পুরা রাষ্ট্রটাকে তারা একটা সন্ত্রাসী রাষ্ট্র বানাবে এবং সারা রাষ্ট্রটাকে আমাদের সেই তলাবিহীন জুড়িতে পরিণত হবে। আজকে ডক্টর ইউনূস এসে কি করেছে আর কি করে নাই, যেখানে আপনি দেখেন 60 থেকে 70 হাজার কোটি টাকা শেখ হাসিনার ওয়াজেদের ঋণ পরিশোধ করেছে, দুবাই তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই দুবাই টাকা সব শোধ করেছে। এরকম বিভিন্ন রাষ্ট্রের ছোট ছোট যেগুলি টাকা পাইতেন সেই টাকাগুলি দিয়ে আবার রাষ্ট্রীয়ভাবে সেগুলি চালু করে দেয়। আজকে দীর্ঘ 53 বছরে বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে দিল্লির তাবেদারির জন্য আমাদেরকে কোনো ডিফেন্স দিয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে দেয় নেই। আজকে বাধা এই তথ্য সন্ত্রাস মিথ্যা পূর্বাকাণ্ড দিয়ে দিয়ে আমাদেরকে যাতা করে আটকে গেছে। আর নয়, আর আমরা এই মিথ্যা তথ্য সন্ত্রাসের আগ্রাসনে বাংলাদেশ আর করতে চাই না। দেশপ্রেমিক জনতা যে যেখানে আছেন সেখান থেকে ঐক্যবদ্ধভাবে তথ্য সন্ত্রাসের জটাকল থেকে উদ্ধার হন, দেশকে বাঁচান, নিজে বাঁচুন এবং ইসলামকে বাঁচান। কোরআন সুন্নাহর আলোকে আমরা দেশ গড়ি এবং এদেশের 18 কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে ডক্টর ইউনূস সামনের দিকে অগ্রসর হন। এবং আপনি যদি মনে করেন আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে যে সমস্ত অ্যালার্জিগুলি আছে, যেগুলি তথ্য সন্ত্রাস করে, এদেরকে জরুরি ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করুন। কারণ তারা আপনার দিল্লির প্রেসক্রিপশনে আপনার উপদেষ্টা পরিষদে ঢুকছে। কিভাবে তারা ঢুকলো সেই উপদেষ্টা পরিষদ? কারণ ইসলাম বিদ্বেষ এবং এই দেশে 18 কোটি জনগণকে পাশ কাটিয়ে কিভাবে তারা ইসলাম বিরোধী কার্যক্রম করার সাহস তারা পায়, কোথার থেকে তারা এই সাহস পায়, কে যোগাচ্ছে তারা সেই সাহস, সেটা লক্ষ্য রাখতে হবে। এদেশ 18 কোটি জনগণের দেশ। এদেশের জনগণ কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যক্রম মেনে নেয় নাই, মেনে নিবে না, অদূর ভবিষ্যতে কোনোদিন মেনে নিবে না। আসুন আমরা দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি এবং আমাদের 1500 যে লোক মারা গেছেন জরুরি ভিত্তিতে, সেই আওয়ামী দোষকদেরকে বিচারের কাঠগড়ায় করুন এবং তাদেরকে গ্রেপ্তার করুন এবং এদেশের জনগণকে কলঙ্ক মুক্ত করে দেশ স্বাধীন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। এবং সেই 25-এর সেই 24-এর সেই শেষপত্র
দিয়ে জনগণকে মুক্ত করুন, দেশকে বাঁচান, দেশের সাথে থাকুন, তথ্য সন্ত্রাস থেকে সারা বাংলাদেশকে মুক্ত করুন। যে যেখানে আছেন তথ্য সন্ত্রাসের প্রভাকাণ্ডায় পড়বেন না এবং জাতিকে তথ্য সন্ত্রাসের দিয়ে কাজ করবেন না। সাংবাদিক বন্ধুরা যারা আছেন সবাই সঠিকভাবে তথ্য উদ্ঘাটন করুন এবং আপনারা এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরে আবার আপনারা প্রমাণ করুন যে আমরা বাংলাদেশের দেশপ্রেম নাগরিক, আমরা এই প্রভাকাণ্ডার বিরুদ্ধে আমরা কলম ধরেছি, তাহলে আমাদের দেশ শান্তি হবে। আসুন আমরা দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। এই বলে আজকের মতন আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।